আমি এমন চরিত্রহীন দাম্ভিক জমিদার পুত্রকে বিয়ে করতে চাই না আম্মাজান। আপনি দয়া করে আব্বাজানকে বোঝান। সুখের জন্য সেখানে পাঠাতে যাচ্ছেন, কিন্তু আমি সেখানে অসুখে মরব। আম্মাজান, আমার এত সুখের দরকার নেই। আমি এখানে ভালো আছি। জমিদারি, রাজত্ব, অর্থ সম্পদ দিয়ে সুখ হয় না। সুখ তো স্বামীর যত্ন, ভালোবাসা, ব্যবহার আর ব্যক্তিত্বে হয়। আপনি তো জানেন ওই জমিদার পুত্র কেমন। বড় জমিদার একটু ভালো মানুষ হলেও ওনার পুত্রের মধ্যে এক সিকি ভাগও সেই গুণটা নেই। মহলের আনাচে কানাচে রটিয়ে আছে তার দুর্নাম। অন্যরা না জানলেও আপনারা তো জানেন। তারপরেও অমন অমন মানুষের হাতে নিজের কন্যাকে কিভাবে তুলে দিতে চাচ্ছেন আব্বাজান? ওনার কি কন্যার জন্য কোনো ভালোবাসা নেই? আমাকে জাহান্নামে পোড়াতে নিকাহ দিতে চাচ্ছে। যদি তাই হয় তবে আমায় পুড়িয়ে মারুক, তবু জমিদার পুত্রকে নিকাহ করব না আমি। আপনি বলতে না পারলে আমি আব্বাজানের সাথে কথা বলবো আম্মাজান। মাহবুবা বেগম থমকে যায়। একমাত্র কন্যার মুখশ্রী দেখে তারও কষ্ট হচ্ছে, কিন্তু কিছু যে করার নেই। উনি কি কন্যার ভালো চায় না? কিন্তু জমিদার সাহেব আবদার করল, নিজে বিয়ের প্রস্তাব রাখল। তার মান ক্ষুণ্ণ করতে না করতে পারবেন না আমিরাত শাহ। জমিদারের কাছের মানুষ সে। জমিদার মশাইয়ের কথা কোনোদিন অমান্য করেননি, আজও করবে না বলে সব জেনেও রাজি হয়েছেন। তবে বেঁকে বসেছে কন্যা। মাহবুবা বেগম শেষে না পেরে মেহেরনাজকে দুহাতে আগলে নিলেন। একমাত্র কন্যা বড় আদরের, তাই তো আদর করে আমিরত শাহ নাম রেখেছিলেন মেহেরনাজ। অতীব রূপবতী গুণবতী সে কন্যা। তার রূপ গুণ দেখে মুগ্ধ হয়নি এমন মানুষ খুব কম জনই আছে। গ্রাম চষে বেড়ানো কন্যার রূপ দেখে অনেকে লালসার দৃষ্টিতে তাকান, এজন্য বাহিরে যাওয়া কম হয়েছে। মেহেরনাজ অবশ্য মুখের ওপর জবাব দেয়। লোভাতুর দৃষ্টি দেখে একবার একজনের চোখে ইট ছুঁড়ে মেরেছিল। সে কি কাণ্ড হয়েছিল! তাই এখন তার গণ্ডি জমিদার মহল আর আশেপাশে অবধি সীমাবদ্ধ। মাহবুবা বেগম সর্বক্ষণ দুশ্চিন্তায় ভোগেন, একমাত্র কন্যার চঞ্চলতা আর সাহসিকতা দেখে। সাহসিকতা মন্দ নয়, তবে ভালোও নয়। কোনো অন্যায় কিংবা ভুল দেখলে কাউকে ছাড় দেয় না, সেখানেই বলে ফেলে, হোক সে জমিদার কিংবা কোনো প্রভাবশালী লোক। মেহেরনাজ বাহুডোর থেকে সরে আসলো, আম্মাজানের উদ্দেশ্যে বলল, আমি যাচ্ছি আম্মাজান। মাহবুবা বেগম পথ আটকালেন, জানতে চাইলেন, কোথায় যাচ্ছ? জমিদার মশাইয়ের সাথে কথা বলতে, ওনাকে জানাতে আমি এই নিকাহ করতে রাজি নই। তোমার আব্বাজান আগে আসুক, তার সাথে কথা বলে তারপর যেও। তিনি তোমার খারাপ চাইবেন না। জমিদার পুত্রের নামে শোনা কথা সত্যি নাও হতে পারে। আগে তো তার নামে সুনামি শুনতাম। যতটুকু দেখেছি, দাম্ভিক হলেও সম্মান করে। জমিদার পুত্রের একটু দাম্ভিক হওয়া প্রয়োজন, নয়তো মানুষ ভয় পাবে কি করে? রাজ্যে কি সব ভালো মানুষের বাস? শোনোনি, জমিদার সাইফুদ্দিন নওয়াজ খানের বছর কয়েক আগের অবস্থা? তখন পাশের গ্রাম থেকে সদ্য এই মহলে এসেছিল। জমিদার পুত্রের বাইজি বাড়িতে তার আসা যাওয়া কানে কানে শুনেছি। তার কতটুকু সত্যতা যাচাই করতে হবে। বাইজি গৃহে গেলেই সবাই খারাপ হয়, বিষয়টা এমন নয়। তাদের তো মনোরঞ্জনে রাখা হয়েছে সেই কাল থেকে। রাখা হয়েছে বলতে বংশ পরম্পরা হতে বাইজিদের বাস এখানে। তারা নিজেদের মতো করেই থাকে। মানুষ হিসেবে তাদের উঠিয়ে তো দিতে পারি না। এই জন্য জমিদার তাদের তাড়াননি। জমিদার সাইফুদ্দিন নওয়াজ খানের শাসন আমলে তাদের কোনো সময় মহলে ডাকা হয়নি। তবে ওনার পূর্বপুরুষরা নাচ গানের জন্য যেত, ডাকতো মহলে। কত বছর হয়ে গেছে এরূপ ঘটনা আর ঘটে না। এখন হুট করে জমিদার পুত্র কেন যাচ্ছে, কী কারণে যাচ্ছে, তা বড় ভাবনার বিষয়। তাকে তো আগে এমন মনে হয়নি। মেহেরনাজ আশ্চর্য হলো তার আম্মাজানের কথা শুনে, অবাক করা চাহনি নিয়ে বলল, বাইজি বাড়ি যাওয়া খারাপ নয়, মানলাম তারাও সাধু পুরুষ, কিন্তু সারা রাত থেকে ভোরে ফেরা, সেটা কি আম্মাজান? কি কাজ রাতভর সেখানে? আর তাদের মহলের ভেতরে থাকা হয় না ঠিক আছে, কিন্তু তারা যে মহলের বাইরে যায় না তার কি নিশ্চয়তা আছে? আব্বাজান জমিদার সাহেবের কাছের মানুষ হলেও অনেক কিছু জানে না। 5 বছর হয়েছে এখানে এসেছি, কতটুকু জেনেছো? মহলে প্রবেশ করলে কেমন রহস্যময় লাগে, মনে হয় অজানা কিছু লুকিয়ে আছে। জমিদার গিন্নিও আমায় পছন্দ করে বলেও মনে হয় না। মাহবুবা বেগম চুপ রইলেন, উত্তর দেওয়ার ভাষা পেলেন না। মেহেরনাজ অবশ্য একদিন বলেছিল, কিছুদিন আগে ভোর রাতে মেহেরনাজের নিদ্রা ভঙ্গ হয়ে যায়।
কিছুতেই ঘুম আসছিল না, তাই গায়ে শাল জড়িয়ে বাগানের দিকে হাঁটতে গিয়েছিল। তাদের ছোট মহলটা জমিদার মহলের ঠিক সামনে। একটু দূরত্ব থাকলেও স্পষ্ট দেখা যায়। আকাশে চাঁদ নেই। আমাবস্যা নাকি? না, এখন তো আমাবস্যা নয়, তবে হয়তো শীতের কুয়াশার জন্য আড়ালে পড়েছে। চাঁদকে আমাবস্যার মতো আজ কুয়াশা গ্রাস করেছে। মেহেরনাজ বাগানে হাঁটতে হাঁটতে কারো দাম্ভিক খড়মের আওয়াজ কানে আসে। কার পায়ের আওয়াজ? কোনো ডাকাত নয় তো? কিন্তু না, এ রাজ্যের ডাকাতের প্রভাব নেই বললেই চলে। তবে দেখতে হচ্ছে। সে আগ্রহ নিয়ে মেহেরনাজ দেওয়াল টপকে নামল। একটু সামনে এগিয়ে যেতেই এদিকে কারো আসার পদারচরণে সে লুকিয়ে পড়ল একটি বৃক্ষের আড়ালে। তারপর যা দেখল তাতে তার চোখ গহ্বর থেকে বেরিয়ে আসার উপস্থিতি। লোকটির শরীরে শাল জড়ানো থাকলেও চিনতে অসুবিধা হলো না। মুখখানা একটুখানি দেখতে পেল। মাতাল অবস্থায় জমিদার পুত্র ঢলে পড়ে আছে তার চাচাতো ভাইয়ের শরীরে। দূরে একজন বাইজি কন্যাকেও দেখতে পেলেন, তাদের দিকেই তাকিয়েছিল। জমিদার মহলের দিকে এগিয়ে গেল তারা দুজনে। চারপাশে নজর বুলালো জমিদার পুত্রের সঙ্গী। মহলের ভেতর যেতেই সে স্তব্ধ হয়ে হেঁটে এসেছিল। সে থেকে তার ধারণা জমিদার পুত্র দাম্ভিক, সাথে চরিত্রহীন, আর সে চরিত্রহীন মানুষদের ভীষণ ঘৃণা করে। রাজ্যর নাম সীমান্তনগর, গ্রামের নাম রসুলপুর, যেখানে জমিদার মহল অবস্থিত। বিশাল জমিদার বাড়ির ঐতিহ্য বহন করে তার সৌন্দর্য, তার শাসন ব্যবস্থা। সীমান্তনগর পাহাড়, পর্বত ও সবুজ প্রকৃতিতে ঘেরা অতি সৌন্দর্যের প্রতীক রাজ্য। যেমন সুন্দর রাজ্য, তেমন সুন্দর জমিদার ও প্রজা। ভালোর মধ্যে খারাপও আছে, লুকিয়ে বাঁচে জনসভার আড়ালে। একদিকে পাহাড়, আরেকদিকে সমতল ভূমি। উঁচু উঁচু পাহাড় জুড়েও পথ, তবে কেউ যায় না সেদিকে। সমতল ভূমিতে হয় চাষাবাদ। প্রজাদের বেঁচে থাকার সম্বলই হলো ফসল চাষ। জমিদার বাড়ির দক্ষিণ দিকে রয়েছে বিশাল জঙ্গল। সেখানে নাকি জঙ্গলি জন্তুদের বসবাস। সে জঙ্গলে মানুষ খুব কম যায়। কাঠুরিয়া দিনের আলোয় কাছে কুলে থেকে কাঠ কেটে আনে। জীবিকা চালানোর তাগিদে জীবন বাজি রাখে। সেই জঙ্গলে অবশ্য কত মানুষ নিখোঁজ হলো। সকলে বলে জন্তুর পেটে গেছে, এই ভয়ে কেউ যায় না বললেই চলে। এরপরেও প্রজারা বেশ সুখে দিন যাপন করছে। ঘরে অভাব অনাটন থাকলেও গাল ভরে হাসে। জমিদার সাইফুদ্দিন নওয়াজ খানের শাসন ও বিচার ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন প্রজারা। তারা নিজেদের ভাগ্যবান মনে করে এমন জমিদার পেয়ে। তবে পরবর্তী জমিদার হিসেবে জমিদার পুত্র কেমন হবে তা নিয়ে আজকাল তাদের মধ্যে আলোচনা চলে। জমিদার পুত্র তার পিতার মতো দয়াবান কি হবে, নাকি তারই দাদার মতো অত্যাচারী জমিদার গড়ে উঠবে? সাইফুদ্দিন নওয়াজ খানের পিতা শরাফত নওয়াজ খান ছিলেন একজন অত্যাচারী জমিদার। প্রজাদের দুঃখ বুঝত না, কড়ায় গণ্ডায় কর আদায় করত। ফসল হয়নি শুনলেও ছাড় দিত না। এজন্য তাকে প্রজারা কেউই পছন্দ করত না। জমিদার মহলের কাচারি ঘরে প্রবেশ করল আমিরাত শাহ। জমিদার সাইফুদ্দিন নওয়াজ খান কেদারায় বসে আছে, হয়তো তারই অপেক্ষায় করছিলেন। উত্তরের আশায় তার অপেক্ষা ফুরোচ্ছিল না যেন। মরিয়া হয়ে উঠেছে একমাত্র পুত্রকে ভালো পথে আনতে। ধীরে ধীরে সে অধপতনের দিকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে পরবর্তী জমিদার হিসেবে তাকে সিংহাসনে বসাবেন কি করে? তার মান সম্মান শেষ হয়ে যাবে ধীরে ধীরে প্রকাশ্যে আসলে। কালকেও একজন প্রশ্ন করল, আপনার পুত্রকে নাকি বাইজি মহলে দেখা যায়? তিনি কোনো মতো প্রশ্ন এড়িয়ে গেলেন। তখনই কেউ দরজার বাহির থেকে ভেতরে আসার অনুমতি চাইল। অনুমতি পেয়ে আমিরাত শাহ আসতেই জমিদার হাতের ইশারায় কাচারি ঘর থেকে চলে গেল দুটো রক্ষী। পাশে বসতে বলে জানতে চাইল তারই কন্যার উত্তর। কি বললো তোমার কন্যা? সে কি রাজি নয় এই নিখা করতে? আমিরাতের চোখ মুখ শুকনো, বুঝতে পারছেন না কি জবাব দেবেন। তার কন্যা রাজি নন। জমিদার সাইফুদ্দিন নওয়াজ ভীষণ চতুর মানুষ। মুখ চোখ দেখে ধরতে পারল। তার বিচক্ষণ চোখ বলে দিল উত্তর, তবুও জানতে চাইল। আমিরাত শাহ কিছুক্ষণ চুপ করে রইল। বুকের ভেতরটা যেন ভার হয়ে উঠেছে, কণ্ঠে কাঁপন, মুখ শুকিয়ে গেছে। তবুও জবাব না দিয়ে উপায় নেই। জমিদার মশাই,
আমার কন্যা রাজি নয়। জমিদারের চোখ মুখ মুহূর্তেই বদলে গেল। রাগে যেন শরীর কেঁপে উঠল। শীতল দৃষ্টি মুহূর্তে রং বদলালো। আত্মসম্মানে আঘাত লেগেছে তার। জমিদার পুত্রের বেগম হওয়ার জন্য কত শত কন্যার প্রস্তাব আসে, সেখানে রাজি না হওয়া তার সম্মানে আঘাত প্রাপ্তের সমানই। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমিরাতের পানে। রাজি নয় মানে? আমার পুত্রকে কি সে উপযুক্ত মনে করে না? এই সাহস সে কোথায় থেকে পায়? আমিরাত মাথা নিচু করে বললেন, ক্ষমা করবেন জমিদার মশাই, কন্যার বয়স হয়েছে, তারও নিজস্ব মতামত আছে। জোর করে কি নিকাহ করানো যায়? যায় না। জমিদারের চোখে ক্ষোভের ঝিলিক। মেয়েটাকে তার পছন্দ হয়েছে, তার পুত্রের সহিত সে কেবল রুখে দাঁড়াতে পারে। একদিন এমনই এক ঘটনা দেখে তার এই সিদ্ধান্ত নেওয়া। এবার নরম গলায় বলল, আমিরাত, তুমি আমার আপনজন, আজ অবধি আমার কথা মান্য করনি, আজ কি তবে করবে? আমার মান, আমার সম্মান, আমার পরিবারের অভিজাত্য তোমার কন্যার একটি নাতে ভেঙে যাবে। এটা হতে পারে না। আমি চাই এই নিকাহ হোক। আমার পুত্রের বেপথ জীবন আমি জানি, কিন্তু আমার বিশ্বাস তোমার মেয়েকে ঘরে পেলে সে হয়তো পথে দিশা পাবে, সে ভালো পথে আনতে পারবে। পুত্র নিজে রাজি হয়েছে। তাছাড়া আরেকটা কারণ আছে, তোমার অজানা নয় নিশ্চয়ই। না হলে এই রাজ্যের দায়িত্ব কে নেবে? আমার একমাত্র পুত্র সে, তাকেই তো নিতে হবে। ছোটবেলা থেকে পরবর্তী জমিদার হিসেবে তাকে গড়ে তুলেছি, সব দক্ষতার পারদর্শী করেছি। এখন হুট করে কিভাবে কি হলো বুঝতে পারছি না। আমিরাত দ্বিধাগ্রস্ত। তিনিও বুঝতে পারছেন না কি করবেন। জমিদার পুত্র মেয়ে জামাই হিসেবে মন্দ নয়, ভালোই, তবে এক জায়গায় সে আটকে গেল। জমিদার পুত্র বেপথে যাওয়ার কারণ বোধ হয় বুঝতে পারেন, কিন্তু সাহস প্রমাণের অভাবে বলতে পারে না। জমিদার পুত্র ইমতিয়াজ নওয়াজ খান না হলে কতজন আছে রাজ্য পরিচালনার দায়িত্ব নেওয়ার অপেক্ষায়, কিন্তু সে কেমন তা জানেও। ইমতিয়াজকে ছোট থেকে চেনে, খুবই সাহসী, ভদ্র, দাম্ভিক হলেও সাথে দরদি ছিল। দাম্ভিকতা পরিস্থিতি অনুযায়ী প্রকাশ করত, কিন্তু সময়ের সাথে বড় হলো। হঠাৎ তার পরিবর্তনে সকলে চমকে গিয়েছিল। গত মাস থেকে তার আরও বেশি অবনতি। অনেকেই বলাবলি করে জমিদার পুত্রের মাথা খেয়েছে বাইজি কন্যা উপমা। তার নামের মতোই সুন্দর সে, যে দেখবে পাগল হয়ে যাবে। এদিকে তার কন্যা খুবই সাধারণ সুন্দর বটে, সাথে সাহসী আর ন্যায়পরায়ণ। জমিদার মহলের সাথে যুক্ত থাকার কারণে জমিদার কন্যা মালিনীর সঙ্গে সেও তীর ধনুক ছেঁড়া, অস্ত্র চালানো টুকটাক শিখেছে, সেও পারে। একদিকে জমিদারের প্রভাব, দয়া, সম্পর্ক, অন্যদিকে তার কন্যার চোখ ভরা কান্না, করুণ আকুতি। আম্মাজান, আমায় অসুখে ঠেলে দিও না। হঠাৎ করেই জমিদার গম্ভীর গলায় বললেন, শুনো আমিরাত, তোমার কন্যার অমত হলেও এই নিকাহ আমি চাই। রাজি করাও তাকে, না হলে মনে রেখো আমি আমার কথার মর্যাদা রাখবই। কাচারি ঘরে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। বাইরে পাখি ডাক, দূরে মসজিদের আজানের ধ্বনি, কিন্তু ভেতরে কেবলই ভারী নিঃশ্বাসের আওয়াজ। আমিরাত ভাবল কথা শেষ করে তাকে নামাজে যেতে হবে। আমিরাত বুকের ভেতর দম চাপা কষ্ট নিয়ে আসতে বললেন, যদি সে নিজের জীবন বিসর্জন দেয় তবুও রাজি হবে না বলেছে। জমিদার চোখ ছোট করে তাকালেন, ঠোঁটে তীব্র হাসি টেনে নিলেন। মৃত্যুর ভয় দেখাও না আমিরাত। কন্যাদের কান্না, চিৎকার, জেদ সব আমি জানি, কিন্তু দিনের শেষে কন্যারা পিতার মান রাখে। তোমার কন্যাও রাখবে। তুমি শুধু তাকে বুঝিয়ে রাজি করো। এমন সময় বাইরে থেকে হঠাৎ একটা কণ্ঠ শোনা গেল। আমি কোনো দিনই রাজি হব না। চমকে উঠলেন দুজনই। কক্ষের দরজার পাশে দাঁড়িয়ে থাকা মেহেরনাজকে বাধা দেওয়ার চেষ্টা করল কয়েকজন দাসী, কিন্তু সে শুনল না। জ্বলন্ত ফুলকির ন্যায় ছুটে আসল। দাসীরা আবারও আটকাতে চাইলে সাইফুদ্দিন নওয়াজ খান হাতের ইশারায় থামিয়ে দেয়। যেতে বলতেই তারা মাথা নিচু করে আজ্ঞা জানিয়ে চলে গেল। মেহেরনাজ সাইফুদ্দিন নওয়াজ খানের সম্মুখে দাঁড়িয়ে বলল, আপনার অমন পুত্রকে আমি নিকাহ করতে চাই না জমিদার মশাই। যার ঘরে স্ত্রী না থাকতেই বাইজি বাড়িতে ওঠা বসা, উনি নিকাহ করলেও একই থাকবে। তাছাড়া আমি কেন নিকাহ করতে যাব অমন দুশ্চরিত্র মানুষকে? আমার কি দায়? জমিদার সাইফুদ্দিন নওয়াজ খান রুষ্ট হলেন। আমিরাত শাহকে আদেশ দিয়ে বললেন, আমিরাত,
তোমার কন্যাকে নিচু কণ্ঠে কথা বলতে বলো, আর এও বলে দাও যে জমিদার পুত্র ইমতিয়াজ নওয়াজ খানের বেগম হওয়ার জন্য প্রস্তুত থাকে। কালকে এই নিকাহ হবে। যদি রাজি না হও তবে ভিটেমাটি ছেড়ে চলে যাও এই রাজ্য থেকে। আমিরাত শাহ অবাক হলেন, দিকশূন্যের ন্যায় কণ্ঠের কথা হারালেন। এমন কঠোরতা জমিদার হিসাবে বড় কিছু নয়, তবে তিনি আশা করেননি। তারা সম্ভ্রান্ত হলেও জমিদারের সাথে পেরে ওঠার নয়, তাদের সাথে বেশ ভালো খাতির। জমিদার মহলে যাতায়াত লেগে থাকে, সমস্ত হিসাব মিলানোর দায়িত্ব আমিরাত শাহের ওপর। খুবই বিশ্বস্ত জমিদার মহলের সকলে তাকে আপনই মানে। ততক্ষণে জমিদার সাইফুদ্দিন নওয়াজ কাছারি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। একমাত্র পুত্রা ইমতিয়াজ কোথায় আছে সে খোঁজ তাকে রাখতে হবে। আজকাল ঘাটে গেলে শোনা যায় ডাকাতের প্রভাব পড়েছে, পাশের রাজ্যে লুটপাট বেড়েছে। তাকে আগেভাগে সাবধান হতে হবে, তৈরি থাকতে হবে প্রহরী নিয়ে। এতদিনে ক্ষমতায় ডাকাতদের সাথে লড়েছে কয়েকবার, একবার তো সব লুট করে নিয়ে গিয়েছিল। সেবার বৃষ্টির জন্য ফসল ফলেছিল না, রাজ্যর প্রজাদের আহাজারিতে ভরে গেছিল আকাশ বাতাস। নদীপথে জাহাজ আসলে জলদস্যুর হাতে পড়ে সব দানা নিয়ে গেছে তারা। মহলে মজুদ থাকায় অসুবিধা না হলেও ঘাটতি পড়ল কোষাগারে। এবারও নাকি ফসল খুব একটা ভালো হয়নি, প্রজারা খাজনা বেশি দিতে পারবে না বলেও আর্জি করেছেন। একমাত্র পুত্রকে ছোট থেকে যুদ্ধবিদ্যা অস্ত্র চালনায় দক্ষতায় গড়ে তুললেও একসময় সে মত্ত হয় অন্য নেশায়। কেন, কিভাবে এত পরিবর্তন হলো তিনি আজও বুঝতে পারলেন না। বাইজি গৃহে গেলে তাদের হুমকি দিয়ে এসেছিল, তাতেও কাজ হয়নি। চেয়েও তাড়াতে পারেননি ইমতিয়াজের জন্য, সে বাধা হয়ে দাঁড়িয়েছিল নিজেই। আমিরাতের মেয়ের সাথে নিকাহে যখন রাজি হয়েছে, তখন এই নিকাহ যে করে হোক হতেই হবে। দুপুর হতে জমিদার মহল থেকে ফিরল মেহেরনাজ। জমিদার মহল খুব একটা দূরে নয়, এই 5 মিনিটের হেঁটে পথ। তাদের বাসস্থান জমিদার মহলের মতো বিশাল না হলেও বেশ সুন্দর গোছানো। তার আম্মাজানের যত্নে আমিরাত শাহ মেয়ের পিছু পিছু আসল। কক্ষের সামনে এসে ঠকঠক করে কড়া নাড়ল। অনুমতি পেতেই ভেতরে আসলো, চারপাশে চোখ বুলালো। কক্ষের কিছু আসবাবপত্র এলোমেলো, বুঝতে পারল কন্যা রেগে আছেন। আমিরাত শাহ এগিয়ে এলেন, কন্যার মাথায় হাত রেখে বললেন কিছু কথা। সেসব কথা মেহেরনাজ কেবলই আশ্চর্য হয়ে শুনে গেল। বিস্ময়কর তার চাহনি মুহূর্তে পরিবর্তন হলো। কথা শেষ করে মেহেরনাজের কক্ষ ত্যাগ করলেন আমিরাত শাহ। মেহেরনাজ কেবল আশ্চর্যের ন্যায় ভাবতে লাগল। ইমতিয়াজ শূন্যে তলোয়ার চালাচ্ছিল, তার রোজকার অভ্যাস এমন শূন্যে তলোয়ার চালানো। হুট করে পিছন থেকে কেউ তলোয়ার আঘাত হানতে আসে, তৎক্ষণাৎ সে তলোয়ার দিয়ে রুখে দাঁড়ায়। পিছন হতে সামনাসামনি হলো। 1 মিনিটের তলোয়ার চালানোর খেলায় হারালো অপরপক্ষের ব্যক্তিকে। তলোয়ারের আগায় তার মুন্ডু। ইমতিয়াজ তলোয়ার গলা বরাবর ধরেই বলল, শত্রু কিংবা বন্ধুর আগমন পেছন হতে বুঝতে পারি। আমার তীক্ষ্ণ দৃষ্টি, প্রবল শ্রবণ শক্তি, শকুনের দৃষ্টিকেও হার মানে। তুই আর এমন কি? মাটি থেকে উঠে পড়ল মাহমুদ, ইমতিয়াজের মুখোমুখি হয়ে দাঁড়াল। নিজের ভালো কি বুঝতে পারো? সময় মানুষকে ভালো মন্দের হিসাব মেলাতে শেখায়। আমি সময়ের তালে চলছি, সময় ফুরলে হিসেবে বসবো। নিকাহ করছো আমিরাত কন্যাকে? জমিদার পুত্র ইমতিয়াজ নওয়াজ খানের বেগম কেবল সেই কন্যাই হবে। আমি দেখতে চাই কি আছে তার মধ্যে। মাহমুদ নিশ্চুপ থাকল, এছাড়া উপায় বা কি? ইমতিয়াজ তলোয়ারখানা তুলে প্রিয় মিত্রর ঘাড় ধরে হাসি মুখে জমিদার মহলের ভেতর প্রবেশ করল। মেহেরনাজ নিস্তব্ধ হয়ে বসে আছে। সীমান্ত নগরের জমিদার পুত্রের বেগম হতে তাকে প্রস্তুত হতে হবে ভেবে বুকের পাঁজরে তীব্র যন্ত্রণা অনুভব করল। মহলে তার প্রায় পদরাচরণ হয়। জমিদার সাইফুদ্দিন নওয়াজের ছোট্ট কন্যা মালিনী তার প্রাণপ্রিয় সখী, কিন্তু পুত্র তার চোখের বিষ হয়ে উঠেছে কিছুদিন পূর্ব হতে। লোকটিকে সে মোটেও পছন্দ করে না। আগে দেখলে দূরত্ব বজায় রাখত, এখন খুব একটা দেখা হয় না। সে প্রায় সময় আড়ালেই থাকত। জমিদার মহলে আসলে মালিনীর কক্ষে থাকত। অন্দরমহলে পুরুষ মানুষের প্রবেশ নিষেধ, কেবল মহলের পুরুষরা বাদে। তবে তারা খুব কমই যেত, ব্যস্ত থাকত নিজেদের কর্মে।
কয়েক প্রহর পেরোলে তার নিকাহ হবে ওই মানুষটার সাথেই, যাকে সে পছন্দ করে না। ঘৃণা জমে আছে তার অন্তঃপটে। বাতাসে গুঞ্জন শোনা যায়, বাইজি বাড়িতেই তার অর্ধরাত্রি কাটে, মাতাল হয়ে ঢলে পড়ে থাকে। এ গুঞ্জন মোটেও মিথ্যা নয়। আগে ছিল না এমন, হঠাৎ 1 মাস থেকেই এমন হয়ে গেছে। মহলের বাহিরের মানুষজন না জানলেও মহলের ভেতরের কাছের লোকজন ঠিকই জানে। সত্যি একদিন মানুষের সামনেও আসবে, হয়তো দেরিতে। এই দেরি সাইফুদ্দিন নওয়াজ খান আটকাতেই পুত্রের নিকাহ করাতে চান। মেহেরনাজ ভীষণ অবাক হলো সেই ক্ষণে, যেখানে সে জানতে পারল জমিদার পুত্রের মতামত নিয়ে এই প্রস্তাব রেখেছিলেন জমিদার সাইফুদ্দিন নওয়াজ খান। কেন চান তিনি তাকে? বিশাল জমিদার মহলের বেগম হওয়া সবার স্বপ্ন হলেও সে চায় না অভিশপ্ত জীবনে জড়াতে। তার কাছে জমিদার মহল অভিশপ্ত লাগে। আধিপত্য, ক্ষমতা, নিপীড়ন তার অপছন্দ। তার মনে হয় জমিদার মহলে সব থাকলেও ভালোবাসা কোথাও দেখতে পান না। জমিদার গিন্নি খুব একটা চোখে পছন্দ করেন না তাকে। ভাবতে ভাবতে মেহেরনাজ পালঙ্ক হতে উঠে পড়ল। একপাশে যত্নে পড়ে থাকা খঞ্জরটা হাতে নিয়ে নেড়ে দেখল। জানালার দিকে দৃষ্টি রাখল। উড়ে যাচ্ছে কিছু সাদা পায়রার ঝাঁক। এগুলো জমিদার মহলের পায়রা। জমিদার গিন্নি শখ করে পুষেছেন, বেশ যত্ন করে খাওয়ান তাদের। সেদিকে দৃষ্টি রেখেই মনে মনে ভাবল, এই বন্দি পায়রার ন্যায় সেও কি বাধা পড়বে ওই মহলে? আধিপত্য ঐশ্বর্যের মাঝেও সে কি মুক্ত পায়রার ন্যায় আনন্দের দানা মেলতে পারবে, নাকি শিকলবন্দি সম্পর্কে জড়িয়ে চোখের জল ফেলতে হবে? বেলা গড়িয়ে যাচ্ছে, মেহেরনাজ এখনো গোসল সারেনি। মাহবুবা বেগম কয়েকবার বলে গেছেন গোসল ঘরে যেতে, কিন্তু সে ঠাই বসে আছে। চোখে মুখে লেগে আছে কত শত চিন্তার রেশ। তবে মুখ দেখে বোঝা মুশকিল কি নিয়ে চিন্তিত। হাতের খঞ্জরিটা বারবার খুলছে আবার লাগাচ্ছে, যেন মুখশ্রীতে চিন্তার বদলে হিংস্রতা দেখা দিয়েছে। তারই মধ্যে কক্ষের দরজায় কড়া নাড়ল কেউ। মেহেরনাজ অনুমতি দেওয়ার আগেই হুড়মুড়িয়ে প্রবেশ করল। তার বুঝতে বাকি রইল না কে এই কাজ করতে পারে। তার প্রাণপ্রিয় সখী মালিনী। সে এসেই সখীর গলা জড়িয়ে ধরল। মেহেরনাজ ততক্ষণে খঞ্জরটা ঢুকিয়ে রেখে দিল পাশের টেবিলে। মালিনীর খুশির কারণ বুঝতে পারল হয়তো। তখনই সে আনন্দের সহিত প্রকাশ করল তার ব্যক্ত। সখী, তুই আমার ভাবি বেগম হবি, কি যে আনন্দ লাগছে। কাল থেকে তুই আমার আশেপাশে এক মহলে থাকবি। কত গল্প করব, রাত জেগে আসর জমাবো। মালিনী শত কথা বললেও মেহেরনাজ চুপ। মালিনী কথা বন্ধ করল। সামনে গিয়ে সখীর সামনে আসলো। মুখ পানে চেয়ে দেখল গম্ভীর মুখশ্রী। তুই কি এই নিকা করতে রাজি নোস? মালিনীর প্রশ্নে তার পানে চায় মেহেরনাজ, তবে জবাব দেয় না। তার মাথায় তার আব্বাজানের বলা কথাগুলো ঘুরছে। হিসাব মিলাতে গিয়ে পারছে আবার পারছে না। কিলো বল। মেহেরনাজ সখীকে মন ভুলানো হাসিতে বশ করল, বলল, রাজি হব না কেন? জমিদার পুত্রের বেগম হওয়ার স্বপ্ন সবার থাকে, হোক জমিদার পুত্রের চরিত্রের সমস্যা কিংবা খারাপ। মালিনীর মুখের হাসি দপ করে বন্ধ হলো। মুখশ্রীতে আধার নেমে এলো। সে বুঝতে পারল তার সখী তার ভাইজানের কথা বলছে। মেহেরনাজ চাইল সখীর মুখ পানে। আধার মুখখানা দেখে হাসল, বলল, ভুল কিছু বলেছি? মালিনী মাথা নাড়ল, বলল, ভুল নয়, তবে সঠিকটা কি সেটাও জানা নেই। ভাইজান এমন তো ছিল না। তাকে উপর থেকে রাগী গম্ভীর মনে হলেও ভেতর থেকে ভীষণ ভালো। তবে গত 2 মাস থেকে কি হলো, সব কেমন নিমিষে বদলে গেল। ভাইজান যেতে শুরু করলো বাইজি গৃহে। ভাইজান আগের মতো নেই, কথাও কম বলে, কিছু বললেও রেগে যায়। বাবা মশাইয়ের কথা শোনে না। আগে বাবা মশাই যা বলতো তাই শুনতো। এখন কেন এমন হলো প্রশ্ন জাগে না। মেহেরনাজ মালিনীর শেষ কথাটুকু শুনল, ভাবল। সে আবার আবদার জুড়ে বসল। তুই নিকা করার পর ভাইজানকে ঠিক করে দিবি। আমিও আমার আগের ভাইজানকে চাই। আমি জানি তুই চাইলেই পারবি। মেহেরনাজ কিছু বলল না, পালঙ্ক থেকে উঠে পড়ল। তার গোসলে যেতে হবে। কক্ষ ছাড়ার আগে মালিনীর উদ্দেশ্যে বলল, কয়লার মাঝে যদি থাকে খাঁটি হীরা, তবে সেটা বাইর করব।
আর যদি দেখি কয়লাই, তবে সেখানেই ফেলে আসবো। মেহেরনাজ বেরিয়ে গেল। কক্ষে বিস্ময় নিয়ে দাঁড়িয়ে রইল মালিনী। সখীর কথার অর্থ সে বোঝেনি, তবে এতটুকু বুঝেছে তার সখী আনন্দের সহিত এই নিকাহেতে রাজি নয়। জমিদার তার নিজ কক্ষে শুয়ে আরাম করছেন। পাশে জমিদার গিন্নি সালেহা স্বামীর পা টিপে খেদমত করছেন। বারবার মাথা বাড়িয়ে দেখছেন ঘুমিয়ে গেছে কিনা। সাইফুদ্দিন নওয়াজ ঘুমায়নি, শুধু চোখের ওপর হাত দিয়ে পাশ ফিরে শুয়ে আছেন। গিন্নির এমন দেখে চোখ বন্ধ করে বললেন, কি বলতে চাইলে বলো গিন্নি। বেগম সালেহা সাহস সঞ্চয় করল, কণ্ঠ ঝেড়ে বললেন, আমিরাতের কন্যার সাথে আমার পুত্রের নিকাহ দিতে হবে কেন? কি এমন আছে তার মধ্যে? পাশের রাজ্য হতে তার জন্য সম্বন্ধ এসেছে, রাজকন্যা রেখে ওই। কথা সম্পূর্ণ করতে পারলেন না। জমিদার সাইফুদ্দিন নওয়াজ খান তার আগেই গিন্নির জবান হাত উঁচিয়ে থামিয়ে দিলেন। পালঙ্ক থেকে উঠে পড়ল। সালেহা একটু ভয় পেলেন। ভুল হয়েছে তার বলা, ক্ষমা হাতে বলল। ভুল বললে মাফ করবেন। জমিদার গিন্নির ভয়ত চেহারার দিকে তাকালেন, শান্ত স্বরে উত্তর দিলেন, আমি যা করছি তা তোমার পুত্রের ভালোর জন্যই করছি। আমার পুত্রের খারাপ হোক এটা চাইবো না, এতটুকু ভরসা তো আছে। সালেহা মাথা নিচু করেই মাথা নাড়ালো, শাড়ির আঁচল টেনে নিল। সাইফুদ্দিন নওয়াজ খান কক্ষ থেকে বেরিয়ে গেলেন। সালেহাও পালঙ্ক থেকে নামল, কক্ষ হতে পা বাড়ালেন। গন্তব্য তার প্রাণপ্রিয় পুত্রের কক্ষ। ইমতিয়াজ নিজ কক্ষে গভীর নিদ্রায় ছিল। দরজা খোলার আওয়াজে তার নিদ্রা ভঙ্গ হল। তার প্রখর দৃষ্টি আর দুর্দান্ত শ্রবণ শক্তি আশেপাশে দিয়ে কেউ হেঁটে গেলেও বুঝতে পারে। সালেহা প্রিয় পুত্রের পালঙ্কে বসল। ততক্ষণে ইমতিয়াজ উঠে বসেছে। এমন সময় মাতাকে দেখে জিজ্ঞাসা করল, কিছু বলবেন আম্মিজান? সালেহা পুত্রের পানে চাইলেন। কত স্বাভাবিক ও সুস্থ তার পুত্র, তবে এমন অবনতি কেন ঘটে মাঝে মধ্যে? তখনের ইমতিয়াজ আর এখনের ইমতিয়াজের মধ্যে বিশাল ফারাক লক্ষ্য করা যায়। সে বিষয়ে প্রশ্ন করলে এড়িয়ে যায়, তবে তিনি এখন কথা বলবেন অন্য বিষয়ে। তুমি কি আমিরাত কন্যা মেহেরনাজকে সত্যি নিকাহ করতে প্রস্তুত? পছন্দ সে কন্যা? ইমতিয়াজ উঠে দাঁড়ালো, পাশ থেকে তলোয়ারখানা নেড়েচড়ে রাখল। আলমিরা থেকে পোশাক বাহির করতে করতে বলল, জি আম্মিজান, আমি প্রস্তুত। বাবা মশাই যখন বলেছেন তখন দ্বিমত করে কি করে? সালেহা শেষ আশাটুকু যেন নিভে গেল। সে সারাদিন সবকিছু ঠিকঠাক থাকে, সব কথা শুনে। কেবল রাত্রি নামলেই প্রায়শই তার অবনতির প্রকোপ বাড়ে। ইমতিয়াজ পোশাক বদলে তলোয়ার নিয়ে বেরিয়ে গেল। সালেহা কেবল তার পদারচরণের পানে চেয়ে রইল। সে পুত্রের সুখ চায়, সে ভালো থাকুক, আনন্দে থাকুক। নিকাহ করে যদি ভালো হয়ে যায় তবে সে বাধা হয়ে দাঁড়াবে না। দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে ভাবল, আল্লাহ, আমার এই সুখের সংসারে কার নজর পড়ল? জমিদার বাড়ির পিছনেই একটা পুষ্কুনি আছে। জমিদার মহলের কন্যা ও গিন্নিরা সেখানে গোসল সারেন। এদিকটায় বাহিরের পুরুষ মানুষ আসা নিষেধ, আর গোসলের সময় তো কেউই নয়। পুষ্কুনির শান বাঁধানো ঘাটে বসে আছে মালিনী। আনমনে কি যেন ভাবছিল। হঠাৎ কারো পদরচনের আওয়াজে সে তাকায়। নেত্রপল্লবে ধরা পড়ে এক সুদর্শন পুরুষ, শরীরে আধা পুরনো পোশাক। সে একটু আশ্চর্য হলো, লোকটি এখানে কি করে আসলো? আগে কখনো দেখেছে বলেও মনে পড়ছে না। আপনি কে? এখানে কি করছেন? জানেন না এদিকে পুরুষ মানুষের আসা নিষেধ? ছেলেটি ভয় পেল। তার চোখ মুখ দেখে বোঝা গেল মালিনীকে দেখে সে তড়িৎ গতিতে দৌড়ে যেতে যেতে বলল, মাফ করবেন, আমি আসলে ভুল করে এখানে চলে এসেছিলাম। আজ বাবা মশাই অসুস্থ বলে আমি কাজে এসেছিলাম। মালিনী শুনল, কিন্তু কিছু বলার আগেই সে চলে গেল। তার ভয় পাওয়ার দেখে হুট করে অধরে হাসি নেমে আসলো। হৃদয়ে কিছু একটা অনুভব করল। তার নেত্রপল্লব সেদিক পানেই তাকিয়ে রইল। বাতাস ছড়িয়ে পড়ল ফুলের সুবাস। মালিনী চোখ বন্ধ করে অনুভব করল। তারপর পুষ্কনির ঘাট থেকে উঠে বাগানের দিকে গেল। নজরে এলো সে যুবক ফুলের গাছে পানি দিচ্ছে। অপলক তাকিয়ে রইল। হুট করে ছেলেটি তাকালো। মালিনীকে দেখে ভয়ে যেন পালিয়ে গেল। তার পালানো দেখে মালিনীর ভীষণ হাসি পেল। ঝংকার তুলে হাসল সে। এখানে কি করছিস? পাগলের মতো হাসছিস কেন? মালিনী চমকে উঠল।
তার নজর সরল। তার পিছনে দাঁড়িয়ে আছে ওয়াসিফ নওয়াজ খান, তারই পিতার চাচাতো ভাইয়ের ছোট্ট ছেলে। সে হিসাবে তার চাচাতো ভাই। মালিনী একটু ভয় পেল, ছেলেটির দিকে তাকিয়েছিল, দেখেনি তো। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? মহলের ভেতর যা। মালিনী হাঁপ ছাড়ল, উত্তর দিতে হবে না ভেবে খুশি হলো। মাথা নেড়ে মহলের দিকে এগিয়ে গেল। ওয়াসিফ চারপাশে নজর বুলাল, নতুন লোক দেখে একজনকে জিজ্ঞেস করল। জানতে পারল মালির ছেলে সে, মালির বদলে কাজে এসেছে। তখনই আগমন হলো তনিমার। ওয়াসিফ কারো আগমন বুঝতে পেরে পিছনে তাকালো। তনিমা অধরে হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। সে জমিদার মহলের জমিদার সাইফুদ্দিন নওয়াজ খানের আপন ছোট ভাই শামসুদ্দিন নওয়াজ খানের একমাত্র কন্যা তনিমা। দুঃখের বিষয়, শামসুদ্দিন নওয়াজ খান আর বেঁচে নেই। কয়েক বছর আগে এক কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শারমিন বেগম একমাত্র পুত্র শিহাব এবং কন্যা তনিমাকে আঁকড়ে ধরে বেঁচে আছেন। যদিও সাইফুদ্দিন নওয়াজ তনিমাকে মালিনীর মতোই স্নেহ করেন, যাতে সে পিতার অভাববোধ কম করে। তনিমা অধরে হাসি ঝুলিয়ে ওয়াসিফের উদ্দেশ্যে বলল, আপনাকে ইমতিয়াজ ভাইজান ডাকছে। ওয়াসিফ শুনল, বলল, তুই যা, আমি আসছি খানিক বাদেই। তনিমা একটু দাঁড়িয়ে রইল। ওয়াসিফ রু কুসকে তাকালো, আবার জিজ্ঞেস করল, শিহাব কবে আসবে? ভাইজান তো বলেই বেরিয়েছে কয়েকদিন পর ফিরবেন। ওয়াসিফ যেতে বলল, কিন্তু সে আবারও দাঁড়িয়ে রইল। সে আবার গরম চোখ করে তাকাতেই তনিমা দৌড়ে পালালো। ওয়াসিফ নজর রাখলো একবার দূর প্রান্তে। তার ভাবনা অন্য কিছু। সবকিছু কেমন নিস্তেজ লাগে। আগের মতো কিছুই নেই। ভাইজান ডেকেছে, তাকে মহলে যেতে হবে। সে মহলের দিকে পা বাড়ালো। মহলের প্রবেশ করতেই দেখা মিলল তারই বড় ভাইজান জাভেদের সঙ্গে। সে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস? ভাইজানের কক্ষে। উত্তরে সে আর কিছু বলল না। স্বাভাবিকভাবে দুজন দুদিকে চলে গেল। শারমিন বেগম তাদের দুজনের গতিবিধি লক্ষ্য করল। পিছনে শাহানা অধরে হাসি ঝুলিয়ে তাকিয়ে আছে যে। সামনে দুজন দুপথে কার পানে চেয়ে আছে বোঝা মুশকিল। রসাই ঘরে রান্না চলছে। সালেহা রান্না করছে, তারই পাশে হামিদা বসে রয়েছে। রান্নার কাজে দুজন সাহায্যকারী দুজন রয়েছে, তাহেরা ও ফাতিমা। তারা সাহায্য করছে কাটাকুটিতে। শারমিনের শরীর খারাপ, তাই সালেহা তাকে বিশ্রাম নিতে বলেছেন। সালেহা চুলোয় পায়েস বসিয়েছেন। রেবেকা মতিগতি বোঝার চেষ্টা করে আশেপাশে নজর বুলিয়ে ফিসফিস করে বলল, বুবু, তুমি কি করে আমিরাত কন্যাকে পুত্রবধূ করতে রাজি হলে? মহলে তো সুযোগ্য কন্যা ছিল। আমিরাত কন্যা খুব একটা সুবিধার না, জানোই নিশ্চয়ই। জানি সে রূপবতী, অতি রূপ কিন্তু ধ্বংসের কারণ হতে পারে। সালেহা পায়েসের কথা ভুলে বসল। লাকড়ি লড়া থেমে গেল। কিছু বলার পূর্বেই উপস্থিত হলো এক দাসী। সে জানালো রেবেকাকে ডাকছেন জমশেদ নওয়াজ খান। তিনি হুড়মুড়িয়ে ছুটলেন। তার আসল কাজ হাসিল করা শেষ। আগুনে ঘি ঢেলেছেন, বাকিটা আপনা আপনি জ্বলবে। রাত্রি নেমেছে, কুয়াশা চারপাশ ঢাকা পড়েছে। শীত করছে বেশ। মেহনাজ গায়ে শাল জড়িয়ে হেসেলে উনুনের পাশে বসে আছে। মাহবুবা বেগম রান্না বসিয়েছেন। মাটির হাঁড়িতে একপাশে ভাত, আরেক পাশে হরিণের মাংস। আমিরাত জমিদার মহল থেকে এনেছিল। মাহবুবা রান্নার ফাঁকে মেহনাজের অভিব্যক্তি বুঝে কিছু জানতে চাইল, কিন্তু তা আর হলো না। আমিরাত শাহ সেখানে উপস্থিত হল। মেহনাজ মাথা তুলে চাইল। তার বিচক্ষণ নেত্রে ধরতে পারল কিছু আর্জি আছে। তার বলার আগেই সে জানতে চাইল, কি বলবেন আব্বাজান? কন্যার এরূপ ধারণায় তিনি বিস্ময়ের সাথে খুশিও হলেন। বললেন, ইমতিয়াজ তোমার সঙ্গে কথা বলতে চেয়েছেন। মেহনাজ সঙ্গে সঙ্গে স্পষ্ট ভাষায় জানালো, নিকার আগে কোনো কথা নেই। যখন তিনি আগেই রাজি হয়েছেন, তবে যা কথা নিকার পরে হবে। কথাগুলো জোরে বলেছিল মেহনাজ। বাহিরে দাঁড়িয়ে থাকা ইমতিয়াজের কানে পৌঁছালো সে শব্দগুলো। তার কপালে গাঢ় ভাঁজ পড়ল। এমন দীর্ঘ কণ্ঠ শুনে সে বিমূঢ় হলো। আগে কয়েকবার তার নজরে আসলেও তেমন সাক্ষাৎ তাদের হয়নি। কিছু বুঝে ইমতিয়াজ বাহির হতে আমিরাতের উদ্দেশ্যে বলল, চাচা যান, আপনি আসেন। যা কথা সব নিকার পরেই হবে।
অপেক্ষা তো আর মাত্র কয়েক প্রহর। শেষের কথাটুকু মেহেরনাজের কানে বাজতে লাগলো। আজান পড়তেই মেহেরনাজ উঠে দাঁড়ালো। আমিরাত কন্যাকে সঙ্গে নিয়ে হেসেল থেকে বাহির হলো। কিছু কথা বললেন, মেহেরনাজ শুধু শুনে গেল। বাহির হতেই দেখা মিলল ইমতিয়াজ নওয়াজ খানের। বক্ষের সঙ্গে হাত জড়িয়ে কালো রঙের শাল জড়িয়ে দাঁড়িয়ে আছে। মেহেরনাজ একবার নজর বুলিয়ে মাথায় ওড়না টেনে চলে গেল। পেছনে আর ফিরে তাকালো না। আমিরাত কিছু বলছে, সেদিকে তার মনোযোগ নেই। ইমতিয়াজ পলক ফেলল না, স্থির নেত্রে চেয়ে রইল তার হবু বেগমের পানে। ঠোঁট থেকে ধীর কণ্ঠে স্ফুটিত হল, মাশাল্লাহ। গভীর রজনী, শুনশান গ্রাম, স্তব্ধ জমিদার মহল। কোনো শোরগোল নেই। বাহির হতে হাওয়ার বেগ ছুটে আসছে। দমকা হাওয়ায় নাড়িয়ে দিচ্ছে অন্দরমহলে থাকা সমস্ত পর্দা। হাওয়ার বেগ বাড়ল। বৃক্ষের পাতারা যেন টিকে থাকতে পারল না, দুলতে থাকলো সমানতালে। প্রচণ্ড শব্দে কারো নিদ্রা ভঙ্গ হল। পালঙ্ক হতে উঠে বসল। কারো পদরচরণের আওয়াজ শোনা যাচ্ছে। নিঃশব্দ সে পদরচরণ। তবে কেউ একজন জাগ না পাওয়াতে কানে পৌঁছালে সেই আওয়াজ। মহলের ভেতর মিটিমিটি আলো জ্বলছে। মহলের সিংহদ্বারে ও ঘোড়াশালে মশাল জ্বলছে। নিঃশব্দে পদচারণ করা লোকটি ধীরে ধীরে মহল থেকে বাহির হলো। গেল একদম মহলের পিছন দিকে। ভয়ে ভয়ে পিছু নিল কেউ। সামনের লোকটি তা খেয়াল করল না। ধীরে ধীরে এগিয়ে গেল লোকটির পিছু নিয়ে। গভীর রাত, এদিকটায় বেশ অন্ধকার। সামনের লোকটির গায়ে কালো শাল জড়ানো, তাই বোঝা মুশকিল কে সে। হুট করে হাওয়ার বেগ বাড়ল। চোখে বালু পড়তে চোখের সামনে হাত মেলে ধরল। একটু পর চোখ খুলে দেখে সামনে কেউ নেই। চারপাশে নজর দিল, না, কেউ নেই। কোথায় গেল? আশাহত হয়ে পিছনে ঘুরল। গন্তব্য নিজ স্থান। পা বাড়ালো সেদিকেই, কিন্তু কারো উপস্থিতি টের পেয়ে পিছনে তাকালো। চিৎকার দিয়ে উঠল। ভোরের সূচনা ঘটেছে। ধরণীতে সূর্যের আলো সঞ্চার করেছে সবে। কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে সূর্যের রোশনি। রোদ নেই, কনকনে শীতে কাঁপছে বাহু। রাজ্যের বহু প্রজা আছে যাদের শীতের পোশাক কেনার সামর্থ্য নেই। জমিদার সাইফুদ্দিন নওয়াজ খান মাঝে মধ্যে রাজ্যের মানুষদের সাথে সাক্ষাৎ করতে যান। আজও এমনই একটি দিন। ঘোড়াশাল হতে তার প্রিয় ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল পাশের এক গ্রামে। বেশ কয়েক মাস হলো সে গ্রামে যাওয়া হয়নি। আজ ঘুরবে, প্রজাদের দুঃখের কথা শুনবে নিজ কানে। ইমতিয়াজ উপস্থিত হলো। সামনে তার আব্বাজানের ছুটে যাওয়া ঘোড়াটির পানে রইল। সিংহদ্বারের প্রহরীকে জিজ্ঞেস করল, আব্বাজান কোথায় গেলেন? জমিদার মশাই পাশের গ্রামে গেলেন। সেখানে নাকি ওনার কিছু বিশেষ কাজ আছে, সাথে প্রজাদের সাথে দেখাও হবে। ইমতিয়াজ আর উত্তর করল না। আশপাশ তীক্ষ্ণ নজরে ঘুরালো। আগত হলো মন স্থির করে আসা স্থানে। স্বাভাবিকভাবে হেঁটে চলল সামনের পানে। কেউ তাকে দেখে আশ্চর্য হলো। কিভাবে সে স্বাভাবিক? এক পা দুপা করে এগিয়ে গেল। থামলো গিয়ে হবু বেগমের মহলের সামনে। নেত্রপল্লব ঠেকালো একটি কক্ষের ওপরে। হাতে তার একখানা খঞ্জর রয়েছে। পা এগিয়ে নিতে গিয়ে কিছু অনুভব করল। সামনে আর এগুলো না, ছুটল তার নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট ভঙ্গিতে। পিছন থেকে কেউ আড়াল হলো, চেয়ে রইল, বোঝার চেষ্টা করলো। আসলো, আবার চলেও গেল কেন? মহলের ছাদে দাঁড়িয়ে আছে মালিনী, ইমতিয়াজ। দুজনেই নিশ্চুপ। মালিনী অনেকক্ষণ আগেই ছাদে এসেছিল। ছাদ থেকে তার নজর পড়ল বাগানের দিকে। কালকার ছেলেটি আজকেও এসেছে। ফুলের গাছগুলোতে পানি দিচ্ছে। গায়ে আজকে খয়েরি রঙের একখানা ফতুয়া, তার ওপর শাল জড়ানো। শীতের প্রকোপ বেড়েছে কিনা, এজন্য ভর দুপুরেও শীত করছে। রোদের মুখ কুয়াশায় ঢাকা। একটুখানি উকি দিচ্ছে বটে। তখনই আগমন ঘটে কারো। মালিনী চট করে ঘুরে তাকালো। তার থেকে খানিকটা দূরে ইমতিয়াজকে দাঁড়িয়ে থাকতে দেখল। ধীর পায়ে সে বনের পাশে দাঁড়ালো। মালিনী বাগানের দিক থেকে নজর সরিয়েছে ভাইজানের আগমনের সঙ্গে সঙ্গেই। ভাই বোনের নীরবতা যেন অন্য কিছু বলছে। মালিনী কিছু জিজ্ঞাসা করার আগেই ইমতিয়াজ বলে উঠল, তোর সখী নিকাহে রাজি না বললি? কিন্তু তার মতামত জানতে কাল সন্ধ্যায় গেলাম। সে তো কোনো কথাই বলল না। বলল কেবল যা কথা হবে নিকার পরে। এত তেজি কণ্ঠ আমাকে বিমোহিত করেছে। আব্বাজানের কাছে শুনলাম প্রথমে রাজি না বলে মহলে এসে কথা শুনে গেছে।
তারপর এমন কি হলো যে রাজি হলো? মালিনী চুপচাপ শুনল। একটা কথা বলবে ভাবছে কিন্তু ভয়ে আর বলতে পারছে না। যদি ভাইজান রাগ করে। মনস্থির করল। চোখ বন্ধ করে নিজেকে সাহস জুগিয়ে ভাইজানের দিকে তাকিয়ে বলল, ভাইজান, বাইজি মহলে না গেলে হয় না? মদ্যপান হারাম, সেসব পান না করলে হয় না? আপনি আগের মতো হয়ে যান না। এখন তো ঠিকঠাক আছেন, মাঝে মধ্যে আপনার কি হয়? কেন আপনি অমন করেন? কি কারণ এটা বলুন। আপনার যদি অন্য কাউকে বলতে দ্বিধা থাকে তবে আমায় বলুন, নয়তো আম্মিজানকে বলুন। আপনার পরিবর্তনে সবাই কষ্ট পায়। আব্বাজান চিন্তিত। পরবর্তী জমিদার হিসেবে আপনাকেই তো আসনে বসতে হবে, প্রজাদের কথা ভাবতে হবে। এভাবে চললে আব্বাজানের মতন ন্যায়পরায়ণ নিষ্ঠাবান জমিদার কিভাবে হবেন? তাছাড়া আজ আবার কারো স্বামী হবেন। মেহেরনাজ কেমন আপনি হয়তো তা জানেন না। তার কাছে আপনি ঘৃণিত ব্যক্তি। তারপরেও কেন নিকাহ করতে রাজি হয়েছে তা জানি না। ইমতিয়াজ এক দৃষ্টে চেয়ে আছে ছোট বোনের চোখের দিকে। এতক্ষণ নিশ্চুপ হয়ে শুনল সব কথাই। মালিনী গড়গড় করে সব বললেও এখন কিছুটা ভয়ও লাগছে। ভাইজানের দৃষ্টি উপেক্ষা করে নিচু করে রাখল। দেখতে পেল এক জোড়া পা ছাদ ত্যাগ করল। মালিনী মাথা তুলল। ততক্ষণে ইমতিয়াজ চলে গেছে। উত্তরবিহীন প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে রইল সে। কেন তার ভাইজান প্রতি উত্তর করল না? আছে কি এর মধ্যে কোনো রহস্য? আসরের আজান পড়তেই সবার তাড়াহুড়ো শুরু হলো। নামাজ শেষ হলেই নিকাহ পড়ানো শুরু হবে। মেহেরনাজকে সাজানো হয়েছে জমিদারি ঐতিহ্যের দামি শাড়ি, কত কত সোনা, হীরা, জহরত, মণি, মুক্তার গহনা। সালেহা বেগম নিরস মুখে নিজ হাতে সাজিয়েছেন পুত্রবধূকে। হামিদা আর শারমিনও ছিল। তারা শুধু দেখেছে। মালিনী মেহেরনাজের পাশে বসে আছে। শৌকির হাতখানা জড়িয়ে নিল। এক দৃষ্টিতে তার পানে চেয়ে মুচকি হেসে বলল, মাশাল্লাহ ভাবিজান, আপনাকে লাল বেনারসিতে খুব সুন্দর লাগছে, যে কেউ দেখলে নজর সরাতে পারবে না। রেবেকা চোখ মুখ বিশাল, মুখ বাঁকানো, কারো নজরে পড়ল। মেহেরনাজের দৃষ্টি সালেহার পানে, বোঝার চেষ্টা করছে তার অভিব্যক্তি। দূর থেকে কন্যার পানে চেয়ে আছে মাহবুবা বেগম। আমিরাত স্ত্রীকে ডাকতে এসে থমকে গেলেন। কক্ষের দরজা থেকে মেয়ের মুখখানে স্পষ্ট দেখা যাচ্ছে। দামি অলংকার আর শাড়িতে চকচক করছে। অপরূপ সুন্দর লাগছে তাদের ওই কন্যাকে। আমিরাত স্ত্রীর কাঁধে হাত রাখলেন। মাহবুবা চমকে উঠলেন। পেছন ঘুরে আমিরাতকে দেখে শান্ত হলো। চোখের জল মুছে বললেন, নামাজ শেষ? ওনারা এসেছেন? আমিরাত মাথা নাড়ল। মাহবুবা বেগম ছুটলেন খাবারের ব্যবস্থা কেমন তা দেখতে। আমিরাত শাহ জমিদার সাইফুদ্দিন নওয়াজকে নিয়ে এলেন। বসলেন সোফায়। ইমতিয়াজও উপস্থিত হয়েছে। অবশেষে কাঙ্ক্ষিত সময় এলো। সমস্ত নিয়ম মেনে 3 কবুলে নিকাহ সম্পূর্ণ হলো। মেহেরনাজ কবুল বলতে গিয়ে থমকে দাঁড়িয়েছিল। আমিরাতের মুখ পানে চেয়ে চেয়ে চোখ বন্ধ করে বলে ফেলল, আলহামদুলিল্লাহ, কবুল। মেহেরনাজ জড়িয়ে গেল ইমতিয়াজ নওয়াজের খানের সঙ্গে। আজ থেকে সে তার বেগম। জমিদার পুত্রের নামে নিজেকে সঁপে দিল নাকি বলি দিল ভেবে পেল না মেহেরনাজ। এর মধ্যে খাবার পরিবেশন শুরু হলো। সকলে খাবারে ব্যস্ত। মেহেরনাজ বসেই রয়েছে। তখনই আমিরাত আর জমিদার সাইফুদ্দিন নওয়াজের আগমন ঘটে। তিনি মালিনী এবং সকলকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সকলে বাইরে যাও, মেহেরনাজের সাথে গোপন কথা আছে। সকলে আদেশ পাওয়া মাত্র বেরিয়ে গেল। কক্ষে রয়ে গেল 3 জন। আমিরাত নিশ্চুপ। সাইফুদ্দিন নওয়াজ মেহেরনাজের সামনে দাঁড়ালো। সেও তাকালো জমিদারের দিকে। দৃষ্টি লক্ষ্য করে বুঝতে পারল কিছু কথা আছে যা বাতাসকেও শোনানো যাবে না। বাতাসেরও কান আছে, বয়ে যেতে পারে সে কথা। গভীর রজনী। মেহেরনাজ জমিদার মহলে নতুন কক্ষের পালঙ্কে বসে আছে। হ্যাঁ, এটা ইমতিয়াজ নওয়াজের কক্ষ। কক্ষ জুড়ে রয়েছে হারিকেনের আলো, তাজা ফুলের সমাহার। মেহেরনাজ পালঙ্ক থেকে নামল, পা বাড়ালো বিশাল কক্ষের বিশাল জানালার দিকে। সেখান থেকে দেখা যায় মহলের সামনের পুরো দৃশ্য। হঠাৎ চোখে পড়ল কিছু। ভ্রু কুঁচকে এলো মেহেরনাজের। হুট করে হারিয়ে গেল। সে ভ্রম নাকি বিভ্রান্তি? মেহেরনাজ জানালা হতে কক্ষের ঠিক মাঝখানে দাঁড়ালো। ভারী শাড়ি অলংকার তার ভালো লাগছে না। খুলে ফেলল সব অলংকার। হঠাৎ চোখে পড়ল অর্ধখোলা আলমারি দিকে।
কিছু একটা ঝুলে আছে। ধীরে ধীরে এগিয়ে গেল। আলমিরায় হাত দেওয়ার আগেই কেউ তার হাতখানা ধরে ফেলল। মেহেরনাজ প্রথমে চমকে উঠলেও কে সেই ব্যক্তি তা বুঝতে পারল। মেহেরনাজের পিঠ ঠেকেছে ইমতিয়াজের বক্ষ বরাবর, হাতের আঙ্গুলগুলো তার আঙ্গুলের ফাঁকে। ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু পারল না। ইমতিয়াজ মেহেরনাজকে সামনে ঘুরিয়ে হাত দুটো চেপে ধরল, উদরে গিয়ে ঠেকাল। অনুমতি ছাড়া আলমিরায় হাত দিচ্ছিলে কেন? কি আছে ওখানে তোমার? পোশাক তো এখনো রাখোনি। তবে মেহেরনাজ ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিল, বলল, কেন? গোপন কিছু রয়েছে যা আমি জানলে ক্ষতি হবে? অবশ্য গোপন তো সব কিছুই জানি। ইমতিয়াজের অধরে ঠাট্টার হাসি দেখা দিল। সেই হাসিতে মুগ্ধ হয়ে যেতে পারে কত নারী। সে মেহেরনাজের কাছে এসে বলল, গোপন সবকিছু জেনেছ, এবার আমায় জানো। মেহেরনাজ যেন ছিটকে গেল, বলল, যে হাতে অপবিত্র নারী স্পর্শ করেন সেই হাতে আমায় ছুঁতে আসবেন না, ঘৃণা লাগে আমার। অন্য নারীকে ছুঁয়েছে তুমি দেখেছ? অন্য নারীর গৃহে অর্ধরাত্রি যাপন করেন, নিশ্চয়ই সাধু পুরুষ সাজতে নয়। মেহেরনাজের স্পষ্ট উত্তর। কোনো ভনিতা ছাড়া কথা বেশ উপভোগ করল। ইমতিয়াজ ঠোঁট প্রসারিত করে অট্টহাসি হাসল, পালঙ্কে বসে জবাব দিল, মসজিদে যারা যায় সবাইকে সাধু ব্যক্তি? তাদের অন্তরে পাপ নেই? পবিত্র স্থানে পাপ নিয়ে যেতে পারলে অপবিত্র স্থানে পণ্য নিয়ে যাওয়া যায় না? মেহেরনাজ কড়া দৃষ্টিতে চেয়ে রইল, ভাবল কিছুক্ষণ। সে মূলত এই কড়া কথা ইমতিয়াজের অভিব্যক্তি জানতে বলছে। কি হলো, উত্তর পেলে না? নিশ্চুপ থাকা কি হার মারা ধরে নেব? ধর্ম টেনে আনছেন? ধর্ম মানেন? মানলে তো এই জমিদারি থাকবে না। জমিদারি অনেক প্রথা ধর্মের বিরুদ্ধে। তবে কি জমিদারি ছেড়ে দেবেন নাকি প্রথা বর্জন করবেন? ইমতিয়াজ বেশ আয়েশ করে পা জোড়া দোলাচ্ছে আর শুনছে। উত্তর দেওয়ার জন্য হাসি মুখখানা খুলতে যেতেই হাসিমাখা মুখটা মুহূর্তে নিঃশেষ হয়ে গেল। কক্ষের বাহিরে কারো ছায়ায় দেখা মিলল। ইমতিয়াজ তড়িৎ গতিতে দরজা খুলে বাহির হয়ে গেল। যাওয়ার আগে হাতে তুলে নিল পালঙ্কের পাশে থাকা তলোয়ারটাও। মেহেরনাজ কেবল তাকিয়ে রইল আর বোঝার চেষ্টা করল কি হলো, আর একটু আগে জবাব না দিতে পারা কথাটুকু কেন বলল। কিছু রহস্য তো আছে সবকিছুর মধ্যে। বিশাল জমিদার মহলের আনাচে কানাচের রহস্য সে খুঁজে বাহির করবে। প্রভাতের শুরুতেই মেহেরনাজের ঘুম ভাঙল। চোখ পিটপিট করে তাকিয়ে দেখল ভোরের আলো সবে ফুটেছে। বিশাল জানালার পর্দার ফাঁক গলে আলো ঢুকছে, হালকা বাতাসে পর্দা উড়ছে। মহল থেকে দূরে বিশাল আকারের বটগাছটা দেখা যাচ্ছে, যেখানে লাল একটা কাপড় উড়ছে। বেশ ভাবুক লাগলো। লাল কাপড় বাঁধা কেন? লাল কাপড় কোথা থেকে আসলো? মেহেরনাজ উঠে বসল। পালঙ্কের ওপর দুই পা প্রসারিত করে বসে রইল। পুরো কক্ষে নজর বুলালো, কেউ নেই। ইমতিয়াজ কিংবা তার তলোয়ারটাও নেই। তবে কি আজও সে বাইজি গৃহে? সে নিজের ভাগ্য নিয়ে উপহাস করল, বলল, নিজ হাতে নিজের ভাগ্য নষ্ট করলাম। কয়লার মধ্যে আসলে কি হীরা আছে নাকি শুধুই নিকষ কালো কয়লাই রয়েছে? কক্ষের বাহির থেকে দরজায় ঠকঠক শব্দ হলো। মেহেরনাজ পালঙ্ক থেকে নেমে দরজা খুলে দিল। চোখের সামনে উদয় হলো ইমতিয়াজের মুখখানা। বরাবরের ন্যায় ঠোঁটের কোণে তির্যক হাসি লেগে আছে। মেহেরনাজের রাগ লাগলো, ঘৃণা হলো কিছুটা। ইমতিয়াজ বলল, আমাকে খুঁজছিলে? ফিরলেন কেন? সেখানেই থাকতেন। নিকা করারও তো কোনো দরকার ছিল না। বাইজি কোনা তো আছেই, তাদের মহলে এনে রাখতেন। আমায় কি প্রয়োজন? আপনার লজ্জা করে না? ছি, আপনার আব্বাজান কেমন আর আপনি কেমন? ভাবেন না এইসব আপনি? অবশ্য লজ্জার আস্তরণ থাকলে তো মাতাল হয়ে আনন্দ ফুর্তি করতে যেতেন না। ইমতিয়াজ মেহেরজানের কথা শুনেও কিছু বলে না। দরজা পেরিয়ে পালঙ্কে গিয়ে বসে, গায়ের শালটা ছুঁড়ে মারে কক্ষের একপাশে। এবার মেহেরনাজের উদ্দেশ্যে বলল, এক গ্লাস পানি দাও তো। মেহেরনাজ শুনল না। পানি না পাওয়াতে ইমতিয়াজ চোখ বন্ধ, জোড়া খুলল। ভ্রু কুঁচকে তাকালো। মেহেরনাজ ঠাই দাঁড়িয়ে আছে। ইমতিয়াজ উঠে দাঁড়ালো, কক্ষের দরজা বন্ধ করে দিল। মেহেরনাজের দিকে চেয়ে কুটিল হাসল। হুট করে তাকে পাজা কোলে তুলে নিল। মেহেরনাজ হকচকিয়ে গেল। হুট করে কোলে তুলে নেওয়াতে ভয় পেয়ে ইমতিয়াজের গলা জড়িয়ে ধরল। মাথা ঠেকল শক্তপোক্ত বক্ষে। যখন খেয়াল করল সে গলা জড়িয়ে ধরেছে, তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে বলল, ছেড়ে দিন। ইমতিয়াজ ধপ করে ছেড়ে দিল। মেহেরনাজ পড়ল পালঙ্কের ওপর। কোমরে একটু ব্যথা পেলেও প্রকাশ করল না। চোখগুলো তার জ্বলে উঠল। জলজলে চোখ দুটো ইমতিয়াজের দিকেই। সে মুচকি হাসছে। এবার মেহেরনাজের পাশে বসল, একদম কাজ ঘেঁষে, গায়ে গা লাগিয়ে।
মেহেরনাজ সরে যেতে চাইলেও সরে যেতে দিল না। বাহু চেপে নিজের দিকে ঘোরালো, পেটে হাত রাখল, কাঁধে থুতনি রেখে বলল, সারা রাত কক্ষে ছিলাম, তাকিয়েছিলাম এক ঘুমন্ত নারীর পানে। অপরূপ সৌন্দর্যের অধিকারী সে নারী আমাকে বলছে আমি নাকি ছিলাম অন্য গৃহে। দেখো দেখো তবে নিজের দিকে, চুলের বন্ধনী আর হাতের বালা কোথায়? মেহেরনাজ চুলে হাত দিল, হাতেও দেখল বালা নেই। ইমতিয়াজ হাসল, বলল, আমি খুলে দিয়েছি। হাতে মাথা রেখে ঘুমানোর অভ্যাস আছে। ব্যথা পাচ্ছিল, অসুবিধা হচ্ছিল। এবার থেকে আর অসুবিধা হবে না। আজ থেকে স্বামীর বক্ষে মাথা রেখে ঘুমাবে, ঠিক আছে? মেহেরনাজ লজ্জা লাগলো, সাথে কিছুটা ঘৃণাও। আজ না যাক, কোনোদিন তো যায় সে গৃহে। তার ভাবনার মাঝেই মেহেরনাজের কাঁধে চুমু খেল ইমতিয়াজ। মেহেরনাজ কেঁপে উঠল, চোখ বন্ধ করল আবেশে। প্রথম কোনো পুরুষের স্পর্শ পেল সে। কিছু মনে হতেই সিটকে সরে গেল। ইমতিয়াজ কিছু বলার আগেই দরজার বাহির থেকে মালিনীর কণ্ঠ ভেসে আসলো। মেহেরনাজ দরজা খুলে দিল, কক্ষে মালিনী উপস্থিত হলো। মেহেরনাজ দম ফেলল, বাঁচল সে। আর একটু হলেই কি হচ্ছিল। মালিনী বলল, শাড়ি বদলিয়ে রসুই ঘরে চলো, আম্মিজান তোমাকে ডাকছেন, নতুন বউ আজ রান্না করতে হবে। মেহেরনাজ ভ্রু কুঁচকে তাকালো মালিনীর দিকে। মালিনী হয়তো বুঝতে পারলো তার তাকানোর অর্থ, তাই জিজ্ঞেস করার আগেই উত্তর দিল, আম্মিজান বলেছেন ভাবি বেগম আর তুমি করে ডাকতে। তুমি আমার সম্পর্কে এখন বড় ভাইজানের স্ত্রী, তোমাকে সেই মর্যাদা দিতে হবে, আম্মিজানের আদেশ। মেহেরনাজ প্রতিউত্তর করল না। পিছনে ইমতিয়াজের দিকে তাকালো, সে তারই পানে চেয়ে আছে। মালিনী তার হাতে থাকা শাড়িখানা মেহেরনাজের হাতে দিল। ভাইজান আছে, তাই মালিনী চলে যাওয়ার প্রস্তুতি নিল। পিছন থেকে ইমতিয়াজ ডেকে বলল, তুই থাক, আমি যাচ্ছি। মালিনী আবার কক্ষে মধ্যে আসলো। ইমতিয়াজ বেরিয়ে গেল। মেহেরনাজ নিঃশ্বাস ছাড়ল, দরজা বন্ধ করে এসে বসল। মালিনী এবার প্রাণ খুলে সখীর সাথে কথা বলতে শুরু করল। তার তো বকবকানির শেষ নেই। কথায় কথায় সে বলে উঠল, তুমি নাকি পায়ে ব্যথা পেয়েছিলে, ক্ষত হয়েছে? মেহেরনাজ চমকালো, দৃষ্টি আশ্চর্যের ন্যায় মালিনীর পানে। সে তো অবুঝের ন্যায় চমকানো চেহারার দিকে চেয়ে আছে। জিজ্ঞেস করল, চমকালে কেন? তোকে কে বলেছে আমার পায়ে ক্ষত হয়েছে? কে আবার? ভাইজান বলল এবং ওষুধ লাগানোর জন্য আমাকে বলে আনলো। মালিনীর কথা শুনে সে স্তব্ধ হলো। সঙ্গে সঙ্গে বাম পায়ের ওপর থেকে খানিকটা শাড়ি উঠালো। প্রায় হাঁটুর কাছে ছোট্ট একটা ক্ষত, কিন্তু ইমতিয়াজ জানলো কিভাবে। মেহেরনাজ একটু ভয় পেল, ক্ষত তো। বলতে গিয়েও আটকে গেল। মনে মনে বলল, তার মানে উনি রাতে এই কক্ষে ছিলেন, আমি ঘুমিয়ে যাওয়ার পর এসব করেছে। মালিনী আবার জানতে চাইল, কিভাবে ক্ষত হয়েছে? ওই কালকে পড়ে গিয়েছিলাম ধারালো মতো কিছু একটার উপর, তাই আজকে মনে হয় মহলে আসার সময় এক বাচ্চা দৌড়ে এসে ঝাঁপটে ধরলো, তখনই আঘাতের উপরের পাতলা আস্তরণটা উঠে গিয়েছিল। ও আচ্ছা, আমি ভাবলাম অন্য কিছু। মেহেরনাজ ভুরু কুচকালো, কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, অন্য কিছু কি? মধুচন্দ্রিমা বাদ দিয়ে ভাইজানের সাথে যুদ্ধ করছিলে নাকি? কথাটুকু বলেই মালিনী দাঁত বাহির করে হেসে ফেলল। মেহেরনাজের কপালের ভাঁজ শিথিল হলো। হাতে শাড়িখানা রাখল। মালিনী নিয়ে চলল পুষ্কুনিতে গোসল করতে। রসুই ঘরে রান্না বসিয়েছে মেহেরনাজ। মোটামুটি সব রান্না পারে বলে ঝামেলা পোহাতে হলো না। পোলাও, মাংস আরও 2 পদ রান্না হয়েছে। এখন বাকি শুধু মিষ্টি কিছু বানানো। তার পাশে রয়েছে সালেহা ও শারমিন বেগম। রেবেকা দাঁড়িয়ে আছে, দেখছে আর মুখ বেঁকাচ্ছে। রসুই ঘরে সাহায্যকারী নতুন একজন এসেছে, নাম সাবিনা। সে প্রচুর কথা বলে, তাই তো মেহেরনাজকে জিজ্ঞেস করে বসল, নতুন বউ, তুমি কি সুন্দর! নতুন পোশাকের মতো তকতকে তোমার চেহারা, চুলের কি বাহার, শাড়িতে রূপবতী রাজকন্যা লাগছে। জমিদার পুত্র তোমার রূপ দেখে নিকাহ করেছে? মেহেরনাজের লাকড়ি ধরা হাতখানা থেমে গেল। তার মনে প্রশ্ন জাগল। সালেহা চোখ গরম করে তাকালো। তাহেরা আর ফাতিমা ফিসফিস করে চুপ করতে বলল। সাবিনা চুপ হয়ে গেল। হামিদা পাশ থেকে বলে উঠল, রূপবতীর চেয়েও রূপবতী আছে, তাই বাই। সালেহা আছে। সে কি করে ভুলে বসল। সালেহা তাকাতেই ইশারায় বলল সে বলতে চায়নি। শারমিন নিশ্চুপ হয়েছিল। খাবারগুলো বাড়ছে একজন। মিষ্টি বানানো শেষ হলো।
একটু বাদেই খাবার জায়গায় উপস্থিত হলো সাইফুদ্দিন নওয়াজ, ওয়াসিফ, জাভেদ ও জমশের। আসেনি কেবল ইমতিয়াজ। সকলে মাদুর পাতানো আসনে বসে পড়ল। বেগম সালেহা মালিনীকে পাঠালো ইমতিয়াজকে ডাকতে। এই তো নাম নিতে না নিতেই হাজির হয়েছে ভাইজান। মালিনীর কথায় সকলে তাকালো। ইমতিয়াজ আসছে এদিকেই। এসে বসলো ওয়াসিফের পাশে। সালেহা ইশারা করতেই মেহেরনাজ খাবার পরিবেশন শুরু করল। শারমিনও তাকে সাহায্য করতে এগিয়ে গেল। সবাইকে খাবার দেওয়া শেষে ইমতিয়াজকে দিতে গিয়ে বিপত্তি ঘটল। ভাজি বাসনে দিতে হাত এগিয়ে নিতেই হাতখানা ধরল। সেকেন্ড ছেড়ে দিল যেন কেউ না দেখে। মেহেরজান সামনে থাকায় সবাই না দেখেও দেখতে পেলেও একজনের নজর এড়াল না। মেহেরনাজ সেখান থেকে সরে আসলো। মনে মনে কয়েকটা কথা শুনিয়ে দিল। হঠাৎ মনে হলো কারো দৃষ্টি তার দিকে একধানে চেয়ে আছে। সামনে চারজনই তো মাথা নিচু করে খাচ্ছে। মাংসটা আর একটু দিন তো। জাভেদের কথায় মেহেরনাজ ভাবনা থেকে বেরোলো। অচেনা পুরুষের সামনে তার অস্বস্তি লাগছে কিছুটা, তবুও এগিয়ে গিয়ে মাংস বাটিতে দিল। ওয়াসিফ চাইল পোলাও। সালেহা দূর থেকে তার কাণ্ড দেখে বলল, ইমতিয়াজ কি নিবে শোনো। মেহেরনাজ এবার তাকালো তারই স্বামীর পানে, ঝিরে বলল, আপনি কি নেবেন? মিষ্টি দাও। মেহেরনাজ মিষ্টির বাটি এনে রাখলো তার সামনে। বাটি রেখে সরে আসতে নিবে, ঠিক তখনই ফিসফিস কণ্ঠে শুনতে পেল, আমি নিতে চাই তোমাকে বেগম জান, তুমি কি আমার হবে? মেহেরনাজ হতবিহ্বল হয়ে আশেপাশে তাকালো। কথাটুকু তার কর্ণগোচর হতেই অদ্ভুত এক অনুভূতি হলো, যে অনুভূতির নাম অজানা। ইমতিয়াজ তার বেগমের অস্থিরতা দেখে মুচকি হাসল। এত মানুষের মধ্যেও কেউ তাদের অপর লক্ষ্য রাখল। দুজনের এমন কাণ্ডে জ্বলে উঠল বিভীষিকার ন্যায়। মেহেরনাজ উঠে আসলো আর এক মুহূর্ত সেখানে থাকলো না, এক প্রকার দৌড়ে চলে গেল। কাউকে বলে না যাওয়াতে বেগম সালেহা অসন্তোষ হলেন। মনে মনে রাগ পুষল, তাতে ঘি ঢালল হামিদা। এতে আরও আগ্নেয়গিরির সৃষ্টি হলো সালেহার মনে। ইমতিয়াজ তার বেগমের যাওয়ার পানে চেয়েছিল, তার গমনের দিকে চেয়ে থাকলো। তাকে আর দেখা যাচ্ছে না, হয়তো কক্ষে পৌঁছে গেছে। তাকে দেখা না গেলেও সে পথের দিকে চেয়ে আওড়ালো। তেজশ্রী বেগম যান। বাহিরে প্রলয় বেগে বাতাস বইছে। শীতের মধ্যে এমন হিম বাতাস আরও শীত বাড়িয়ে দিচ্ছে। বাহিরে কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। জানালার খোলা থাকার কারণে বাতাসে উড়ছে কক্ষের সমস্ত পর্দা। মেহেরনাজ পালঙ্কে বসেছিল, শীত লাগছে এজন্য গায়ে শাল জড়ালো। ইমতিয়াজ এখনও আসেনি। কক্ষের দরজা আধ খোলা আছে কারো অপেক্ষায়। বাতাসের বেগ আরও বাড়ল। কক্ষের ভেতরে দেওয়ালে টাঙ্গিয়ে রাখা বড় ছবিটা নড়ছে জোরে। জানালা বন্ধ না করলে এখনই বোধহয় সব কিছু তছনছ করে উড়িয়ে নিয়ে যাবে এমন অবস্থা। মেহেরনাজ ছবিটার দিকে তাকিয়ে উঠে গেল জানালা বন্ধ করতে। পর্দাগুলো উড়ার কারণে বারবার সামনে আসছে, জানালা লাগাতে পারছে না। পর্দা ছেড়ে জানালার দুহাতে ধরে লাগাতে গেলে ঝামেলা করছে। মেহেরনাজ বিরক্ত হলো, পর্দা দুটোকে দুহাতে পেঁচানোর প্রস্তুতি নিল। তার আগেই একজন পর্দাগুলো টেনে ধরল। মেহেরনাজ তৎক্ষণাৎ খেয়াল না করে জানালা লাগিয়ে দিল। হঠাৎ মস্তিষ্ক জানান দিল পর্দা তো সে ধরেনি, তবে পিছন ঘুরতে চেয়ে বাধা পেল। পিঠ ঠেকেছে কারো শক্ত বক্ষে। কিছুটা কেঁপে উঠল। প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারল কে সে। সেই জন কানের লতিতে ঠোঁট লাগিয়ে ফিসফিসি করে বলল, বেগম যান, তোমার তেজশ্রী মুখশ্রীর থেকে লজ্জারাঙা মুখশ্রী বেশি সৌন্দর্য বহন করে। কথাটুকু শেষ করে বুকে জড়িয়ে নিল মেহেরনাজকে। আর একটু কাছে আসার চেষ্টা করতেই মেহেরনাজ মতলব বুঝে তৎক্ষণাৎ সরে গেল। পালঙ্কের পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করল। নিজেকে শক্ত রাখতে হবে। যতদিন সত্যি না জানছি ততদিন ওনাকে কাছে আসতে দিব না আমি। এমনই প্রতিজ্ঞা করল মনে মনে। ইমতিয়াজ ততক্ষণে আবারও তার কাছে এসে দাঁড়িয়েছে তা বুঝতে পেরে রেগে ঘুরে তাকালো। চোখে চোখ রেখে বলল, অনুমতি ছাড়া কাছে আসেন কেন? কোন সাহসে? স্ত্রীর কাছে আসতে অনুমতি নিতে হবে কেন? আমি কি বাইজিদের মতো যে অনুমতি ছাড়াই কাছে আসবেন? এই কথাটুকু রেগে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। ইমতিয়াজ ভীষণ রেগে গেল। চোখে মুখে তার প্রতিক্রিয়া দেখা গেল। চোয়াল শক্ত করে বলল, কিসের সাথে কিসের তুলনা করছো? কেন, ভুল কি বলেছি আমি? তাদের কাছে যেতে ঘৃণা লাগে না, আর আমি বললেই দোষ? ইমতিয়াজ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। মেহেরনাজের গলা চেপে ধরল। মেহেরনাজ হকচকিয়ে গেল। অনাকাঙ্ক্ষিত আক্রমণে চোখ অশ্রুতে টলমল করছে। কাশি আসছে, কণ্ঠনালী রোধ হয়ে আসছে।
ছাড়ানো চেষ্টা করছে কিন্তু পারছে না। তখনই ইমতিয়াজ দাঁত চেপে বলল, পরবর্তীতে নিজেকে কারোর সাথে তুলনা করার আগে 100 বার ভাববে। হ্যাঁ, আমি খারাপ, যাই বাজে গৃহে, আজও যাব। বেগম যখন হয়েছে তখন সব মানতে হবে। জমিদার বাড়ির ঐতিহ্যের সাথে পরিচিত হতে হবে। ইমতিয়াজ মেহেরজানের গলা ছেড়ে দিল। রাগে কক্ষে দেয়ালে ঘুষি মারল। মেহনাজ ছাড়া পেয়ে গলা ধরে শ্বাস নিচ্ছে আর গলায় হাত ছোঁয়াচ্ছে। ইমতিয়াজ এক নজর তাকিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। দরজার বাহিরে পা রাখতেই কর্ণগোচর হলো একটি কথা। জমিদার বাড়ির ঐতিহ্য হয় যদি পাপ করা, তবে সেই পাপের বিনাশ করেই বেরিয়ে যাব এই মহল থেকে। পাপের রাজ্যে জড়িয়ে গেছ। যাদের ভাবছে ভালো, তাদের আসল রূপ দেখার মতো ক্ষমতা হতে তোমার দরকার সাহসিকতার আরও ধারালো অস্ত্র। এই কথাটুকু মেহেরনাজ বুঝল না। ইমতিয়াজ চলে গেল। কক্ষের দরজা খোলা পড়ে রইল। মেহেরনাজ কারো ছায়া দেখতে পেল। ধীর পায়ে উঠে দাঁড়ালো। তড়িৎ গতিতে বাহির হলো, কিন্তু আশেপাশে কেউ নেই। কি হচ্ছে এসব? তিনি বা কি বলে গেলেন? কাদের আসল রূপ দেখার কথা বলল? কি রহস্য লুকিয়ে আছে এই জমিদার মহলে? শত প্রশ্ন আছে, কিন্তু উত্তর একটারও নেই। উত্তর তাকেই খুঁজে বাহির করতে হবে। রাতের শেষ প্রহরে মেহেরনাজ নিদ্রা ভঙ্গ হলো। চোখ খুললে তাকালো, পাশে কাউকে দেখতে পেল না। লোকমুখে শোনা কথা আর আমার দেখা তবে মিথ্যে নয়। সঙ্গী না থাকলে বাইজিগৃহ তার সঙ্গী হয়। এতটুকু ভাবতেই মেহেরনাজের গা ঘিনঘিন করে উঠল। মনে মনে বলল, আব্বাজান সুখের জন্য আমার ইচ্ছে বিসর্জন দিলেন। সুখ আর কপালে জুড়ছে কই? দুঃখই হবে আমার একমাত্র সই। সে নীরবে নামলো। দরজা খুলে বাহিরে বেরোলো। আশেপাশে চোখ বুলালো, এদিকটায় কেউ নেই। চারপাশে আলো জ্বলছে। ধীরে ধীরে পা বাড়ালো মহলের অন্য প্রান্তে। এই মহলে এত কক্ষ, যার বেশি অর্ধেক তালাবদ্ধ। যেতে যেতে হুট করে হোঁচট খায় একটা ফুলের টবের সাথে। ধাক্কা লেগে পড়ে ভেঙে গেল সঙ্গে সঙ্গে, যেখানে বেশ শব্দ ঝংকার তুলল। কে কে ওখানে? মেহেরনাজ তড়িৎ গতিতে আড়ালে লুকালো। পর্দার আড়াল থেকে দেখল ইমতিয়াজ পালঙ্ক থেকে উঠল। চারপাশে তাবেদারি করছে খোঁজার আশায়। ধীরে ধীরে তার দিকে আসছে, তত যেন ধরা পড়ার ভয় বাড়ছে। মেহেরনাজ চোখ বন্ধ করে দেয়ালের সাথে মিশে রইল। পদাচরণ থেমে গেল। ইমতিয়াজের নিঃশ্বাসের শব্দ সে শুনতে পাচ্ছে। তাদের দূরত্ব নেই, মাঝে আছে শুধু একটি পর্দা। মেহেরনাজ চোখ বন্ধ করা অবস্থাতেই শুনতে পেল, শালা বিড়ালের কাজ নেই, ঘুমটা নষ্ট করে দিল। ঘরে নিজে বেগম ঘুমাতে দেয় না, আর বাইরে বিড়ালের বেগম। দুজনে ধরে ঘরের শত্রু বিভীষণ। ইমতিয়াজ বিরক্তি নিয়ে চলে গেল। মেহেরনাজ এবার চোখ খুলল। পদাচরণের শব্দে বুঝতে পারল ইমতিয়াজ চলে যাচ্ছে। মেহেরনাজ হাঁপ ছাড়ল। মাথা বাড়িয়ে দেখল সত্যি পাশে একটি বিড়াল দুটো ছানাসহ গা এলিয়ে শুয়ে আছে। তাদের দেখে মেহেরনাজের খুশি মনে হলো। হুট করে মাথায় আসলো ইমতিয়াজের বলা শেষের কথাটা। ঘরে নিজের বেগম ঘুমাতে দেয় না, আর বাহিরে বিড়ালের বেগম। তার এবার বেশ হাসি পেল। ফিক করে হেসেও দিল। দৃষ্টি রাখল কিছুটা দূরে থাকা ইমতিয়াজের পানে। তবে কি উনি এখানেই ছিলেন? আমি ভুল বুঝছি, নাকি চোখে ভুল দেখছি? সঠিক ভুল বুঝতে জানতে হবে সব সত্য, মিলতে হবে তারই সঙ্গে, তবেই জানা যাবে। কিন্তু জানতে হলে কাছাকাছি আসতে হবে, প্রিয় সাজতে হবে। এতটুকু ভাবতেই অস্থির হয়ে পড়ল। টনক পড়ল। দূরত্ব বজায় রাখতে পারাটা সত্য, উদ্ঘাটনে কতটুকু থাকবে তা। মেহেরনাজ আড়াল থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে আরেকবার তাকালো ইমতিয়াজের পানে। চোখের ওপর হাত রেখে শুয়ে আছে নিশ্চিন্তে। আপনি এই সময় কক্ষের বাইরে কি করছেন ভাবি বেগম? মেহেরনাজ থমকে গেল। আর একটুখানি হলেই কক্ষে পৌঁছে যেত। এই সময় কে দেখতে পেল, কি জবাব দিবে? পিছন থেকে করা প্রশ্ন পুরুষালী কণ্ঠ হলেও সে ঠিক চিনতে পারল না। পিছনে তাকালো, নজরে আসলো স্বল্প চেনা মুখ, যাকে খুব অল্প কয়েকবার দূর থেকে কিংবা আড়াল থেকে দেখেছে। ওয়াসিফের সামনে দাঁড়িয়ে আছে মেহেরনাজ। প্রশ্নের উত্তর তো দিতে হবে। আটকে যাওয়া কণ্ঠে আত্মবিশ্বাস আনল। মিথ্যে হলেও না থেমে উত্তর দিল, আপনার ভাইজান কক্ষের বাইরে আছে, তাই দেখতে গিয়েছিলাম কোথায় আছেন। ওয়াসিফের কপালে গাঢ় ভাঁজ পড়ল। শান্ত মস্তিষ্কে কয়েকবার চারপাশে নজর বুলিয়ে জানতে চাইল, ভাইজান বাইরে থাকবে কেন? আপনাদের তো একসাথে থাকার কথা। মেহেরনাজ সামনে ঘুরল। তা ছেলে সুরে বলল, বাইরে থাকবে কেন? এটা নিশ্চয়ই আপনার অজানা নয়।
কেন বাইরে থাকে? মধ্যরাতে যখন মাতাল হয়ে নিজের গায়ে ঢলে পড়ে, মহলে প্রবেশ করে, তখন বোঝেন না? ওয়াসিফ নওয়াজ খান জমিদার বংশের রক্ত শরীরে বইছে, এতটা বোকা সাজা তো আপনার কাম্য নয়। ওয়াসিফ চমকে উঠল কিছুটা, চোখ জোড়া, বিস্মিত হলো, মুখখানা চুপসে গেছে, ঠোঁটের কোণে অজানা প্রশ্ন রয়ে গেছে। মস্তিষ্কে হানা দিল কিছুদিন আগের ঘটনা, কিন্তু এটা মেহেরনাজ জানল কি করে? এ কথা তো কেউই জানে না। মেহেরনাজ ওয়াসিফের বিস্ময় প্রকাশ দেখে কিছুটা এগিয়ে এলো, সামনাসামনি দাঁড়িয়ে প্রশ্নের জবাব চাইল। কি আছে আপনার ভাইজানের মধ্যে? পাপ নাকি পবিত্রতা? পাপের সাথে নিজেকে জড়িয়ে ভুল করলাম, নাকি আসল রহস্য উদ্ঘাটন করতে জানলাম? আপনার তো প্রিয় ভাইজান শুনেছি, তবে তার ভালো চাইবেন, খারাপ নয়। যদি থাকে পাপে মত্ত, তবুও বলুন, ছাড়ানোর চেষ্টা করার সাধ্য আছে। যদি না থাকে সেটাও বলুন। ওয়াসিফ কোনো কথা বলল না, হাঁটা ধরল পিছন দিকে। প্রশ্ন থেকে পালাচ্ছেন নাকি উত্তর? মেহনাজের কথায় ওয়াসিফ দাঁড়িয়ে গেল, পিছনে না ফিরেই জবাব দিল। সময় আসলে সব জানতে পারবেন। সব কিছুর সম্মুখে জানতে চাইলে বিপদে পড়বেন। শুধু এতটুকু জেনে রাখুন, আমরা সব সময়ে যা দেখি তা সঠিক নাও হতে পারে। আমাদের দেখার বাহিরেও কিছু সত্য থাকে। পারলে সেই সত্য বাহির করার চেষ্টা করুন। আমার ভাইজানের মধ্যেই কী আছে তা আপনার হৃদয় বলবে। পাপ থাকলে সব কিছুই তছনছ হবে, পবিত্রতা থাকলে আপনার হৃদয়ে ভালোবাসার পুষ্প ফুটাবে। ওয়াসিফ নওয়াজ খান কথাটুকু বলেই স্থান ত্যাগ করল। মেহেরনাজ নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দিল, ধীর পায়ে কেদারায় বসে পড়ল। তার মস্তিষ্কে কেবল ওয়াসিফের বলা প্রতিটা কথা হানা দিচ্ছে, ধ্বনিত হচ্ছে। কি আছে ওই মানুষটার মধ্যে? কেন মনে হয় সে এইসবে জড়িত নয়? এর মধ্যে আছে বড় কোনো অভিনয়, কিন্তু কি? এর উত্তর খুঁজতে হবে। স্বামী রূপে যখন গ্রহণ করেছে, তখন দায়িত্ব পালন করতেই হবে। মেহেরনাজ হঠাৎ তার দাদিমার একটা কথা মনে পড়ল। তার দাদিমা বলতেন, ভালোবাসার মতো পবিত্র জিনিস দিয়ে সবকিছু জয় করা যায়। টনটনে দুপুরে বেরিয়েছে মেহেরনাজ তার নিজ মহলে, তার আব্বাজান আর আম্মাজানের উদ্দেশ্যে। আজ সূর্য ঘোমটা তুলেছে, রোদে পুড়ে দিচ্ছে শীতের কোমল উষ্ণতা। প্রকৃতির মতো তাকেও হতে হবে, কখনো প্রখর, কখনো বা শীতলতা। মহল থেকে বেরোতে গিয়ে কয়েকজন মাথা নিচু করে সালাম দিল। এত সম্মাননা মেহেরনাজের পছন্দ হলো না। সে সাধারণ জীবন চেয়েছিল, এত ঐতিহ্য আর রহস্যে মোড়া মহলে নয়। জমিদার বাড়ি থেকে বেরোনোর আগে একপাশে বাগান পড়ে, সেখানে কত রঙের ফুলের বাহার, ফুলের গাছ লাগানো আছে। সেখানে মালিনীকে দেখতে পেলেও ডাকল না, তার একা যাওয়া দরকার, তাই তো কাউকে না বলিয়ে বেরিয়ে গেল। ওই ফুলটা আমায় পেরে দিন তো। হঠাৎ অপরিচিত নারীকণ্ঠ শুনে চমকে উঠল সে, হাতের কাস্তাটা নিয়ে ঘুরে দাঁড়াল। নজরে আসলো সুন্দর এক নারী হাসি মাখা মুখশ্রী, পরনে রাজকীয় পোশাকে আরও সৌন্দর্য বহন করছে। সে তাকে চিনে কালকে একজনকে জিজ্ঞেস করে জানতে পেরেছিল তিনি হলেন জমিদার কন্যা মালিনী। ছেলেটি মালিনীর হাতের ইশারায় তাকালো। গাছের উঁচু ডালে একটা নাম না জানা ফুল ফুটে আছে, উচ্চতা অনুযায়ী একটু দূরেই। ঝাঁপিয়ে পড়তে হবে অস্বস্তি বোধ করল। কোনো কথা না বলে এগিয়ে গেল, ঝাঁপিয়ে ফুলটা ছেঁড়ার চেষ্টা করলো, কিন্তু পারছে না। কয়েকবার ঝাঁপিয়ে যখন পারল না, তখন থেমে গেল। মালিনী ঝংকার তুলে হাসির শব্দে ঘুরে তাকালো। সে যেন আনন্দ পেয়েছে তার ঝাঁপিয়ে নাগাল না পাওয়ায়। মালিনী হাসি থামিয়ে বলল, আপনার নাম কি? কথা বলেন না কেন? উত্তর না দিয়ে শুধু কাজ করেন। ছেলেটি খানিক বাদে মুখ খুলল, বলল, আমার নাম। বলার আগেই সে ছুটে অন্য প্রান্তে গেল। তার দৃষ্টি পিছনে ছিল। মালিনী বিস্মিত হলো, তার পালানোর কারণ খুঁজে পেল না। তারপর পিছনে ঘুরে দেখল তারই পিতা সাইফুদ্দিন নওয়াজ খান এগিয়ে আসছেন। এবার বুঝল তার আব্বাজানকে দেখে পালিয়েছে। জমিদার কন্যার সাথে কথা বলতে অনেকে সাহস কমই করে। মালিনী তার আব্বাজানের কাছে গেল, তখনই সে আড়াল থেকে বেরোলো। মালিনীর পানে চেয়ে রইল।